এই ছেলেটা ডাস্টবিনে আবর্জনা কুড়োত। স্কুলে যায়নি, গায়ে ছিল ছেঁড়া জামা। অথচ আজ থেকে ঠিক ২৪ ঘণ্টা পর ভারতের ২০০ কোটি টাকার মহাকাশ মিশন ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। দেশের নামকরা বিজ্ঞানীরা যে ভুল ধরতে পারেনি সেটা ঠিক করে দিল একটা ১৪ বছরের গরিব ছেলে। এই গল্পটা শুধু রহমতের না, এই গল্পটা আমাদের চোখ খুলে দেবে। সকাল ৭টা, ব্যাঙ্গালোর শহরের এক অভিজাত এলাকা। একদিকে দাঁড়িয়ে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড সায়েন্স বা NIAS। ভারতের সেরা মেধাবীরা এখানে গবেষণা করেন। গেটের সামনে দামি পাজেরো আর অডি গাড়ির লাইন। অন্যদিকে এই সেন্টারের ঠিক পেছনেই এক বিশাল ডাস্টবিন, যেখানে সকাল থেকে আবর্জনা কুড়োতে আসে রহমত। রহমতের বয়স মাত্র ১৪, পরনে একটা ছিঁড়ে যাওয়া ফতুয়া যেটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। ওর কাঁধে একটা বড় চটের বস্তা। লোকে ওকে কুড়ানি বলে ডাকত। কিন্তু রহমত যখন আবর্জনা ঘাঁটত, ও আসলে প্লাস্টিকের বোতল খুঁজত না। ও খুঁজত ফেলে দেওয়া ইলেকট্রনিক সার্কিট, ভাঙা ট্রানজিস্টর বা পুড়ে যাওয়া মাদারবোর্ড। ওর ছোট খুপড়িতে এভাবেই জমা হয়েছিল বিজ্ঞানের এক অদ্ভুত জাদুঘর। ইনস্টিটিউটের ভেতরে তখন টানটান উত্তেজনা। কনফারেন্স রুমে বসে আছেন দেশের সেরা ১০ জন বিজ্ঞানী। তাদের সামনে একটা প্রজেক্টর চলছে। সেখানে একটা স্যাটেলাইটের নকশা। মিশনটির নাম অগ্নিশিখা। আগামীকাল এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা। কিন্তু একটা যান্ত্রিক ত্রুটি বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রফেসর বিক্রম, যিনি ভারতের স্পেস প্রজেক্টের প্রধান, তিনি কপালে হাত দিয়ে বসে আছেন। দীর্ঘ ১০ বছর এই প্রজেক্টে কাজ করেছেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ল্যান্ডারের সিগন্যাল রিসিভারে এমন এক নয়েজ বা গোলযোগ আসছে যা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। বিক্রম স্যার চিৎকার করে বললেন, আমরা কি হার মেনে নেব? দেশের ২০০ কোটি টাকার প্রজেক্ট কি স্রেফ একটা গাণিতিক ভুলের জন্য ব্যর্থ হবে? সারা রাত কম্পিউটারে কোডিং করেও কেউ সমাধান পেল না। পরদিন ভোরবেলা প্রফেসর বিক্রম ক্লান্ত হয়ে ল্যাবের জানলার পাশে এসে দাঁড়ালেন। বাইরে বৃষ্টি পড়ছে। তিনি দেখলেন ডাস্টবিনের পাশে সেই ছেলেটি, রহমত। ও ভিজে একাকার হয়ে একটা ভাঙা রেডিওর পার্টস নিয়ে কি যেন করছে। বিক্রম স্যারের বিরক্তি লাগল। তিনি জানলা বন্ধ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই দেখলেন রহমত ডাস্টবিনের পাশে পড়ে থাকা একটা কয়লার টুকরো তুলে নিল। ইনস্টিটিউটের দেওয়ালের বাইরের দিকে সাদা রঙের প্লাস্টার করা ছিল। রহমত সেই দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় করে কিছু ইকুয়েশন বা সমীকরণ লিখতে শুরু করল। বিক্রম স্যারের চোখ ছানা বড়া হয়ে গেল। এ তো সাধারণ কোনো হিজিবিজি নয়। ছেলেটা লিখছে ফ্র্যাক্টাল জিওমেট্রি আর সিগন্যাল ফ্রিকোয়েন্সির জটিল সব ক্যালকুলেশন, যা সাধারণত পিএইচডি লেভেলের ছাত্ররাও হিমশিম খেয়ে যায়। রহমত যখন শেষ সমীকরণটি লিখল, বিক্রম স্যারের শরীর দিয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ওটাই তো সেই সিগন্যাল ভ্যালু যা তারা ল্যাবে খুঁজে পাচ্ছিলেন না। তিনি দ্রুত নিচে দৌড়ে গেলেন। কিন্তু রহমত ততক্ষণে তার বস্তা কাঁধে নিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। বিক্রম স্যার দেয়ালের সামনে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। কয়লার কালো অক্ষরে সেখানে লেখা ছিল মিশনের সেই নিখুঁত সমাধান, যা সুপার কম্পিউটারও বের করতে পারেনি। তিনি চিৎকার করে সহকর্মীদের ডাকলেন, সবাই বাইরে এসো, দেখো, বিজ্ঞান ল্যাবে নয়, আজ রাস্তায় নেমে এসেছে। সিসিটিভি ফুটেজ দেখে রহমতকে চিহ্নিত করা হল। গার্ডরা গিয়ে বস্তি থেকে রহমতকে ধরে আনল। রহমত তখন ভয়ে কাঁপছে। ওর মনে হল দেয়ালে দাগ কাটার জন্য ওকে জেল খাটতে হবে। ওকে যখন সেন্টারের হলরুমে আনা হল, সেখানে এসির ঠান্ডা বাতাসে ওর শরীর কাঁপছিল। বিজ্ঞানীরা ওর দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন ভিন গ্রহের কোনো প্রাণী। প্রফেসর বিক্রম ওর সামনে গিয়ে দাঁড়ালেন। রহমত হাত জোড় করে বলল, স্যার, আমাকে মারবেন না। আমি শুধু দেখতে চেয়েছিলাম কেন ওই রেডিওটা ঠিকমতো বাজছে না। আমি জানতাম না ওটা আপনাদের দেয়াল। বিক্রম স্যার হাসলেন। তিনি নিজের পকেট থেকে কলম বের করে রহমতের হাতে দিয়ে বললেন, এই কলমটা ধরো। যে হাত দিয়ে তুমি দেয়ালে সমাধান লিখেছ, সেই হাত আজ এই দেশের ভবিষ্যৎ লিখবে। রহমতকে যখন ল্যাবে নিয়ে যাওয়া হলো, ও অদ্ভুত সব বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম অবলীলার বলে দিতে লাগল। ও জানালো ও কোনোদিন স্কুলে যায়নি ঠিকই, কিন্তু ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া পুরনো বিজ্ঞান বইগুলো ও মুখস্থ করে ফেলেছে। ওর মাথা কাজ করে একটা প্রসেসরের মতো। সেদিন বিকেলে যখন অগ্নিশিখা সফলভাবে মহাকাশে পাড়ি দিল, তখন কন্ট্রোল রুমে হাততালির শব্দে কান পাতা দায়। কিন্তু প্রফেসর বিক্রম সেই হাততালির ভাগ নিতে চাইলেন না। তিনি রহমতকে সবার সামনে নিয়ে এলেন এবং বললেন,
আজ যদি এই ছেঁড়া জামা পরা ছেলেটি আমাদের ভুল না শুধরে দিত তবে এই স্যাটেলাইট আজ ধ্বংস হয়ে যেত। আমরা ডিগ্রিকে সম্মান করি কিন্তু মেধাকে ভুলে যাই। আজ থেকে রহমত আমাদের ইনস্টিটিউটের সবচেয়ে কনিষ্ঠ গবেষক। বন্ধুরা, রহমত এখন আর ডাস্টবিনে আবর্জনা কুড়োয় না। সে এখন ভারতের মহাকাশ গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র। তার গায়ে এখন দামি কোট, কিন্তু তার মনের সেই সরলতা আজও কমেনি। এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দারিদ্র্য হয়তো মানুষের পেট খালি রাখতে পারে, কিন্তু তার মস্তিষ্ককে বন্দী করতে পারে না। আমরা যদি কেবল মানুষের বেশভূষা দেখে তাকে বিচার করি, তবে আমরা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদকেই অবহেলা করছি। আপনার চারপাশে থাকা কোনো অবহেলিত শিশুর মধ্যেও হয়তো লুকিয়ে আছে আগামী দিনের আইনস্টাইন কিংবা কালাম। শুধু দরকার একটু সহানুভূতি আর চিনে নেওয়ার ক্ষমতা। বন্ধুরা, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার মধ্যে অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে সে পিছিয়ে আছে? আমাদের কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে সমাজের প্রতিটি রহমত তার প্রাপ্য সম্মান খুঁজে পায়।